বয়সের কোটা প্রায় ৮০ পেরিয়েছে। একসময় তিনি ছিলেন ইংরেজি কাগজের চিত্র সাংবাদিক। নিজের কর্মজীবনের ৭১-এর মুক্তিযুদ্ধ কভার করতে তৎকালীন পূর্ব পাকিস্তানের নিজের ঝুঁকি নিয়ে কাজ করেছিলেন। রাজাকার ও মুক্তিযোদ্ধা দুই তরফকেই সামনে থেকে দেখেছেন তিনি। ৭১-এর সেই দুর্বিষহ যুদ্ধের স্মৃতি মন্থন করতে গিয়ে বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগের সুর শোনা গেল অতসীপর বৃদ্ধ তথা প্রাক্তন চিত্র সাংবাদিক শ্যামল মিত্রের গলায়। জীবনের দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন সাংবাদিকতার সঙ্গে। চিত্র সাংবাদিক হিসাবে একাধিক যুদ্ধ কভার করতে গিয়েছেন তিনি। তবে তার জীবনের সেরা অভিজ্ঞতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আপনি একটা সময় সেখানে থেকে যুদ্ধের কভার যখন করেছেন। একটা সময় আমরা ওখানে রেগুলারই যেতাম, আমরা এখান থেকে গাড়ি নিয়ে, আমাদের অফিসের গাড়ি নিয়ে আমরা যেতাম। গিয়ে সেখানে আমাদের একটা জায়গা ছিল একটু বাংলাদেশের ভেতরে, ঝিকরগাছা বলে জায়গা। সেই ঝিকরগাছাতে আমাদের সারা পৃথিবীর যে সব ফটোগ্রাফার, মার্ক টুলি আরম্ভ থেকে সকলেই ওইখানে আমরা গিয়ে একটা অ্যাসেম্বল হতাম। এবং সেখান থেকে আমরা ডিসকাস করতে কে কোথায় যাবে, যে জায়গা কাছাকাছি যাবে, যাতে রাজাকারের পাল্লায় না পড়া যায়, এবং সেরকম দেখেই যেতে হবে। অন্য কোনো লোকের সঙ্গে বললে চলে গেলে হবে না। এবং মুক্তিবাহিনী যখন যারা ছিল তাদের সঙ্গে আমরা যেতাম, গিয়ে ঢুকতাম যে কোনো জায়গায়, এক একটা প্লেসে এই ধার দিয়ে তারা নিয়ে যেত, এবং সেখান থেকে গিয়ে আমরা ছবি টবিগুলো তুলতাম, কাজ করতাম আমরা। ৭১-এর সেই মুক্তিযুদ্ধে তিনি তখন উঠতি যুবক। ক্যামেরা কাঁধে যুদ্ধক্ষেত্রে ছবি তুলেছেন এবং দেখিয়েছেন গোটা বিশ্ববাসীকে। তৎকালীন বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের অবস্থা তুলে ধরেছেন তার ছবির মধ্যে দিয়ে। দীর্ঘ সময়ের সেই অভিজ্ঞতা বলতে গিয়ে স্মৃতির অগোচরে তার লুকিয়ে পড়েছিল। তবে স্মৃতির কথা মন্থন করতেই রোমহর্ষক অভিজ্ঞতার কথা জানালেন শ্যামনবাবু। 1971 সালে আমরা তখন গেলাম, অফিস থেকে বেরিয়ে আমরা একদিন সার্কিট হাউসে থাকলাম, তিনজন, দুজন রিপোর্টার আর আমি একা। আমরা এখন বাংলাদেশের ভেতরে আমরা যাব, এবং কিভাবে যাব, সারা রাত্রির ধরে আমাদের ঘুম হয়নি। সেই চিন্তা, যদি রাজাকারের পড়ে যাই, এরকম এত যশোরের ভেতরে আমরা ক্যান্টনমেন্টে যাব, সেখানে এত ক্যাজুয়ালিটি আছে, ইনজিওর্ড সংখ্যা আছে, সেইটা আমরা কভার করতে যাব। তখন ভাবছি, সেই যাই হোক, আমরা রাত্রিরে তো আমাদের তিনজনেরই শুধু ওই আলোচনা। তারপর ভোরবেলা আমরা গেলাম, গিয়ে সেইখানে গিয়ে যাচ্ছি আমরা, গিয়ে সেই ক্যান্টনমেন্টে গেলাম। সেই ক্যান্টনমেন্টে দেখি সব ক্যাজুয়ালিটি, আমি ছবি তুললাম, আমরা রিপোর্টার করলাম। এবং আমাদের এত ভয় কি মানে হচ্ছে যে আমাদের ঘেমে নিয়ে যাচ্ছি ছবি তুলতে গিয়ে। দেখছি যে ক্যান্টনমেন্টের এটা ছিল, একতলা ছিল হসপিটালটা যশোরের। সেইখান দিয়ে আমরা দেখছি ওপর দিয়ে সেলিং হচ্ছে, 10 পাউন্ড 5 পাউন্ড বলছি, দেখছি না এগুলো 10 পাউন্ডের সেলিং হচ্ছে। ওপরে দূরে দেখছি যে বাড়িগুলো উড়ে যাচ্ছে, কোনো জায়গায় একটা পুকুরি আওয়াজ হলো পরপর। সেইখানে বোধহয় আমরা আধ ঘন্টা ছিলাম, আধ ঘন্টার ওইরকম ছিল। তাতেই আমাদের অবস্থা খুবই শোচনীয়, তিনজনেরই ছিল ভয়ে, যদি আমরা পড়ে যাই। ওদের হাতে কাছেই ক্যান্টনমেন্ট থেকে ফায়ারিং হচ্ছিল। সেই কোনো রকম আমরা ওখানে ছবি টবি তুলে স্টোরি ফড়ি নিয়ে আমরা বর্ডারে চলে এলাম। যুদ্ধক্ষেত্রে কিভাবে রাজাকারদের হাত থেকে পালিয়ে বেঁচেছেন, কিভাবে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে যুদ্ধ কভার করেছেন, সেই সব কথা তিনি যেমন জানিয়েছেন, তেমনই তার কথার মধ্যে উঠে এসেছে ৭১-এর সময় ভারতীয় সেনাবাহিনী এবং ইন্দিরা গান্ধীর কথা। তবে এখন সময় বদলেছে। ৭১-এর পর কেটে গিয়েছে অর্ধশতকেরও বেশি সময়। দুই দেশের মধ্যে থাকা সুসম্পর্ক বদলেছে। ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পরবর্তী ঘটনা প্রবাহে এর মধ্যে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়েছেন মুজিব কন্যা শেখ হাসিনাও। সঙ্গে বেড়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন। পদ্মাপাড়ের এই অবস্থা দেখে তারপর থেকে হতাশ একেবারে চিত্র সাংবাদিক শ্যামলবাবুও। পুরো আক্রান্ত এখন হচ্ছে, সেটা তো হওয়ার উচিত ছিল না। আমাদের তো বন্ধুত্বপূর্ণ ছিল সেই সময়, কিন্তু কেন যে এটা হয়ে গেল এটা তো বুঝতে পারছি না। আর দেশটা তো স্বাধীন, তো ভারত না থাকলে তো হতো না স্বাধীন। দেশটা তো ভারত না থাকলে তো স্বাধীন হতো না। ইন্দিরা গান্ধীর আমলে এটা স্বাধীন হয়েছে, কিন্তু তারপরে তো ভালো তো ছিল, সম্পর্ক তো বাংলাদেশের সঙ্গে ভালোই ছিল। এরম হঠাৎ এরম কেন, কী করে হয়ে গেল?
পদ্মাপাড়ের ওপার বাংলা, যাকে বলা চলে একেবারে ভ্রাতৃসমভাবে দেখে আমাদের দেশ ভারতবর্ষ, সেই দেশ আবারও উত্তপ্ত। বিদ্বেষমূলক কথাবার্তায় ভরে গিয়েছে ভারতের নামে বাংলাদেশে। এরই মধ্যে পুরাতন স্মৃতিচারণ করতে গিয়ে হতাশ অতসীপর বৃদ্ধ তথা একসময়ের নামজাদা চিত্র সাংবাদিক শ্যামল মিত্র। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।